আপনি আরেকটা মেয়ের জীবন নষ্ট করলেন কেমনে? আপনি কাঁদেন কোন আল্লাদে? আপনার নিজের ইনোসেন্ট মনে হয়, পবিত্র মনে হয় আপনারে? আপনি আরেকটা মেয়ের ঘরের মধ্যে ঢুকলেন ঘর ভাঙার জন্য, আবার আপনি ইনোসেন্ট যে বাপ নন। অনেক অত্যাচার করতে, এটা সে আমার প্রমাণ দিয়ে তারপর আমারে বিয়ে করেছে ভাই। মইরা যাক। আমার এটাই করা উচিত ছিল যে সে মরে যাক, কিন্তু তার কোনো কথা বিশ্বাস করা আমার ভুল হয়েছিল। কথা বিশ্বাস করবেন? আরেকজন একটা মেয়ের ঘর ভাঙার জন্য আপনি তার ঘরে ঢুকবেন কেন? সে বিবাহিত ছেলে, তার দুইটা বাচ্চা আছে। আপনার হাজবেন্ডের যে আপনি ভালো মানুষ? একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার নষ্ট করতে লজ্জা লাগে না আপনার? আবার আপনি কাঁদেন, ইনোসেন্সি ভাবনেন। আপনি হাজবেন্ডের বাসায় থাকা অবস্থায় ইনারে বিয়ে করলেন, যে আপনার চেয়ে 5 বছরের ছোট। জি ওনার বেবি আছে, বাচ্চা আছে ওনার? জি আছে, কিন্তু কয়জন? দুইটা বাচ্চা, বড়টা প্রতিবন্ধী। দুইটা বাচ্চা আছে। জি। দুইটা বাচ্চা সহ আপনার কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা। আপনার 3টা বাচ্চা, আপনি বিয়ে করলেন দুইটা বাচ্চা সহ একজনকে, যার অলরেডি আপনার চেয়ে 5 বছরের ছোট ছেলেটা। তখন কি তার বউ ছিল? তার বউ ছিল। তখনও তার বউ ছিল। আপনি কি খাইছিলেন? গাঁজা খাইছিলেন? আমি কি খাইছিলাম আমি জানি না, মানে আমি ওর কথা আপনি আরেকজনের ঘরে ঢুকলেন কেমনে? হয়ে গেছিলাম, নেই। পাগল হয়ে গেছিলাম ভাই আমি তখন। মানে শুধু মনে হতো যে আমার বাঁচার জন্য, মানে কোথাও যে যদি আমি একটু বাঁচতে পারি ভাই, শুধু বাঁচার জন্য। জামাইয়ের সাথে তো আপনার 4 মাস কথাই হয় না, অত্যাচারটা কই হইলো? আমার শাশুড়ি, উনি মানে আমাদের ঘরে আমি আমার বাচ্চাদের নিয়ে কথাও বলতে পারতাম না। আমি যে টাকা দিয়ে ঘর করছি, বলতো কি এখানে বিল্ডিং করছিস দেখে তোর থাকতে দেবো, ইট গাড়ে করে নে, কোথায় বেরোবি বেরো। আর আমার যে মেয়েটা আছে ভাইয়া, আমরা হয়তো দুটো দেহ, কিন্তু আত্মাটা ছিলাম এক। আমার সেই সন্তান আমার বুকে নেই, এখন কেড়ে নিছে আমার সন্তান আমার কাছ থেকে। এত যন্ত্রণা দিচ্ছি, তাও তো মরতেছিস না, তাহলে ঘরে তো কেরোসিন এনেও গায়ে আগুন দিলে মরতে পারিস। তখন মাঝে মাঝে মনে হতো আমি মরে যাই, আবার চিন্তা করতাম আমি মরবো কেন, আমি দুনিয়াতেও কষ্ট ভোগ করতেছি, পরকালে যেও আমি কষ্ট করবো, এত নামাজ কেন পড়লাম, এত কিছু করলাম, আমার পরকালে যেও তো আমি শান্তি পাবো না। আমি মরবো না, আমি এখান থেকে সরে যাই, আমি বাঁচবো আমার মতন করে। সত্যি কি আপনি আমার ডিভোর্স দিয়ে দিলেন? বলছে আমি তোমার বাঁচানোর জন্য, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি ডিভোর্স পেপার সাইন দিতে। আরে খোদা, উনি যা বলতে পারে আমি ওটা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত, এই যে এখনো আপনার ওই রুমে বসেও কথা হলো, উনি যা বলে আমি সেটাই বিশ্বাস করি। এখনো বলতেছে উনি আমার সাথে এরকম, এখনো বলতেছে আমি তোমার সাথে যা করছি তোমার বাড়ির লোক আর আমার বাড়ির লোকের জন্য করেছি, আমি নিজের ইচ্ছা না, আমি তোমার প্রচুর ভালোবাসি। অন্য মানুষ প্রেসার দিক, অন্য মানুষ প্রেসার দিক, অন্য মানুষ মারুক, সাইন তো করছে আপনার হাজবেন্ড। উনি বলছে আমি তোমার বাঁচানোর জন্য। ওরে আমার রঙ্গলীলা। এবার যখন আমি বলছি আমি এরকম কোটে 14 বছরের বাচ্চা, যে ওর জীবন বাঁচানোর জন্য তোমার সাইন করতে হবে। আমি কালকে দুপুরে ভাত খাইছি আমার বাচ্চাটারে নিয়ে, আর এখন আমি কোনো ভাত খাই নাই ভাই, আমি রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই, এবং এই যে এখন বিকেল হয়ে গেছে, আমি আর আমার বাচ্চা কিন্তু এখনো না খেয়ে আছি, কারণ আমার সাহায্য করার কেউ নেই। এতদিন আমার এক একজন সাহায্য করছে, সেটা আমি খাচ্ছি। এখন আমি যে বাসাটায় আছি, আমি বাসা ভাড়াও দিতে পারি নাই। যারা দেখতেছে তাদের কাছে কি আপনি চাকরি বা কিছু যারা জানতে চান? দেখতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি জেনে বুঝে, আমি জানি এই কাজটা অনেক খারাপ, যে কাজটা আমি ঘৃণা করতাম সেই কাজটা আমি করে ফেলেছি আমার জীবনে, ভুল করে হোক কিংবা মানে পাগল হয়ে গেছিলাম, হয়তো আমি বাঁচতে চাচ্ছিলাম একটু ভালোভাবে, এই জন্য আমি এই পথ ধরছিলাম, কিন্তু এই পশায় এসে আমি পুরো ধ্বংস হয়ে গেছি। এখন সাগরের মাঝখানে পড়ে গেছি। এখন কেউ যদি, মানে আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমার ঘর ভাড়া দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি সেলাই কাজ জানি, মেশিনের কাজ জানি, ঘরে বসে আমি করতে পারি এগুলা, তো কেউ যদি আমার একটু সাহায্য করতো, তো আমি মানে আমার বাচ্চা নিয়ে খাওয়ার ব্যবস্থাটা করতে পারতাম, আর একটু থাকার, আমার থাকার জায়গা অনেক, খাওয়ার কিছু নেই। আপনার মোবাইল নম্বর বলতে চাইলে বলতে পারেন। কেউ যদি আমাকে সাহায্য করেন, তো আমার মোবাইল নাম্বার হলো 01806850692। আবার বলেন। 01806850692। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা মেয়ে মনে করে কিংবা বোন মনে করে, অসহায় একটা মেয়ে মনে করে আমার ক্ষমা করে দিয়ে আমার কেউ সাহায্য করুন। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। এই ভিডিওটা যেন আমার পরিবার, আমার হাজবেন্ড, ওরা সবাই দেখতে পারে। আমার জীবনটা নষ্ট হয়েছে শুধু হয়তো আমি একজনটা বিশ্বাস করছিলাম তাই, কিন্তু আমার প্রথম লাইফটা আমার পরিবারের জন্য নষ্ট হয়েছে, দ্বিতীয় লাইফটা আমার এই হাজবেন্ড আর আমার পরিবার দুই পক্ষের জন্য আমার নষ্ট হয়ে গেছে। আমি শুধু একটু বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি এখন পলাতক অবস্থায় আছি। আপনারা আমার একটু সাহায্য করুন, আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন একটু। আমি সিদ্ধান্ত নিলাম আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা। তার ভিতরে আমার 24 সালে ফেব্রুয়ারি মাসে আমি ফেসবুকে একটা পেজ ছিল, আমি ঘরে আমি টেলার্সের কাজ করতাম, জি। আবার রান্না বান্না করে আমি ভিডিও ছাড়তাম ওখানে, যে আমি ওখানে অনলাইনে বিজনেস করব। একটা গ্রুপে আমি জয়েন্ট হই, ওই গ্রুপে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ওনার সাথে আমি কখনো কথা বলি নাই। তখন কি স্বামী বিদেশে? স্বামী বিদেশ, এবং তার সাথে আমার কথা বন্ধ। আচ্ছা, কতদিন?
তখন 4 মাস চলতেছিল। আচ্ছা, ওকে, তারপর? এবার যখন হলো পরিচয় হয় তখন ওই ছেলেটা, প্রথম আমি ওনার সাথে কথা বলতে চাইনি যে আপনি আমার ফোনে ফোন দিবেন না, মেসেজ দিবেন না, আমার বাচ্চারা দেখলে আমার খারাপ ভাববে। কারণ আমি খুব একজন, ওদের, আমার বাচ্চারা আমার জীবন আর আমি ওদের জীবন, ওরা ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া ওদের কেউ নেই। আর আমার যে মেয়েটা আছে ভাইয়া, আমরা হয়তো দুটো দেহ কিন্তু আত্মাটা ছিলাম এক। আমার সেই সন্তান আমার বুকে নেই, এখন কেড়ে নিছে আমার সন্তান আমার কাছ থেকে। মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 19 বছর। তার মানে তো কেড়ে নেয় না, ও ইচ্ছে করে ওদের কাছে এসে। আমার মেয়ের, মানে আমি তো এই লোকটার সাথে পরিচয় হলে আমার মেয়ের কাছে আমি বলছি, মেয়ে মাদ্রাসা থেকে আসার পরে আমি আপনার কাছে যেহেতু থাকে না মেয়ে, আমার 18 কাছেই বছর থাকতো, না এখন থাকে না, আপনি বলতেছেন কেড়ে নিছে। আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে, মানে শর্ত দিছিল যদি এই লোকটারে ছেড়ে না দিয়ে আমার বাচ্চা কখনো আমার কাছে দিবে না। এবার যখন এই দ্বিতীয় হাজব্যান্ডটার কথা বললি, যখন পরিচয় হলো আমি আমার সন্তান 3টারে আগে জানাইছি যে আমি 20 বছর সহ্য করেছি। আমার ওই শাশুড়ি ডাইরেক্ট আমার বাচ্চা 3টার সামনে আমার বলতো যে এত যন্ত্রণা দিচ্ছি তাও তো মরতেছিস না, তাহলে ঘরে তো কেরোসিন এনেও গায়ে আগুন দিলে মরতে পারিস। তখন মাঝে মাঝে মনে হতো আমি মরে যাই, আবার চিন্তা করতাম আমি মরবো কেন, আমি দুনিয়াতেও কষ্ট ভোগ করতেছি, পরকালে যেও আমি কষ্ট করবো, এত নামাজ কেন পড়লাম, এত কিছু করলাম, আমার পরকালে যেও তো আমি শান্তি পাবো না, আমি মরবো না, আমি এখান থেকে সরে যাই, আমি বাঁচবো আমার মতন করে। তখন এই লোকটার সাথে পরিচয় হলো, এক পর্যায়ে ইনি আমার বললো যে ইনি আমার বিয়ে করবে। উনি বিবাহিত এবং ওনার 2টা বাচ্চা আছে, বড় বাচ্চাটা প্রতিবন্ধী। বিবাহিত মানে ওনার ওয়াইফ ছিল তখনও? হ্যাঁ, ওনার ওয়াইফের সাথে ওনার আরো, আমার সাথে যখন পরিচয় হয় তখন ওনার ওয়াইফের সাথে ওনার 8 বছর অলরেডি বিয়ের বয়স। তখন ওনার ওয়াইফ নাকি ওনার অনেক, ওটাও ভালোবেসে বিয়ে করেছে সে, কিন্তু তার ওয়াইফ নাকি তার অনেক যন্ত্রণা দিত। আর এটা তার মাও আমার প্রমাণ দিছে, কথা বলে, তার চাচাতো ভাই। আপনি কি ওনারে বিয়ে করেন এই ঘরে থাকতে, এই শ্বশুরবাড়ি থাকতেই? হ্যাঁ। আপনার শ্বশুরবাড়ি থাকতে আপনি আরেকটা বিয়ে করলেন? জি। কেমনে বোন এটা হইলো? এটা আমার ভাইয়া ভুল হয়েছে, কিন্তু আমি ওখান থেকে মানে বাঁচতে চাচ্ছিলাম ভাইয়া, মানে আমি কি নির্যাতন সহ্য করেছি আমি। আপনি আমাকে এইটুকু বুঝেন, স্বামী থাকতেই ডিভোর্স না হলে বিয়ে করলেন কেমনে? আমারে যে বিয়ে করাইছিল ওখানে উনি আমারে ডিভোর্স করাই দিয়েছিল। কয়দিন পরে বিয়ে করছেন তার? আমারে ডিভোর্স করে ওই দিনই বিয়ে করাইছে। এটা ইম্পসিবল। ওটা হয়নি, এটা আমি জানি ওটা হয় না। এবং আপনি তখন হাজবেন্ডের বাসায়? জি। পাগল হইছেন আপনি? আমি ভুল করছি ভাইয়া, এটা ভুল না তো, এটা অপরাধ, চরম অপরাধ করছি ভাই, আমি তো স্বীকার করতে। ছাগলেও এই কাম করবো? আমি সকালে ডিভোর্স দিলাম, বিকেলে আরেকজন বিয়ে করবো? আপনি কি কি মনে করতেছেন জীবনটারে? অনেক পাপ করছি আমি এটা ভাই। তাও হাজবেন্ডের বাসায় থাইকা আরেকজনের বিয়ে করতেছেন? জি। কেমনে? জানি না, আমি বাঁচতে চাচ্ছিলাম, এই জন্য মনে চাচ্ছিলাম ওখানে, মানে আমি একটা করছিলাম যে আমি বোনদের সাথে সবার সাথে কথা বলছি যে আমি এখান থেকে বেরিয়ে আসবো ওদের বাসা থেকে, এসে আমার বাড়ায় যান, বাড়ায় গিয়ে তারপরে যাইছে করেন। আমি বাপের বাড়ি থাকবো, দেখে সেখানে ঘর বাড়ি করবো, সবকিছু আমার কথাবার্তা কমপ্লিট। এরকম বিয়ে হয়েছিল আমার ডিসেম্বর মাসে ওনার সাথে। তারপর আমি ছিলাম ওখানে কিছুদিন, বিয়ের পর 2 মাস আমি ছিলাম ওখানে, জানুয়ারি ফেব্রুয়ারি। কোথায় ছিলেন? ওই শ্বশুর বাড়িটায়। কোন শ্বশুর বাড়িটায়? আগে শ্বশুর বাড়িতে থেকে আপনি আরেকজনের বিয়ে করলেন, 2 মাস তারপরে আপনি আগে শ্বশুর বাড়িতে আছেন? জি। আমার কিছু বলার নাই। মানে ওখানে শ্বশুর বাড়িতে থাকো আমার ওই টাইমে হয় নাই, কারণ ওই টাইমে আমার মা মারা গেছিল, আমরা বেশিরভাগ সময় বাপের বাড়ি যাই ছিলাম। করেন হয় না এই বোন, আমি ওটা তো হয় নাই ভাই, গুনাহ হয়েছে, অনেক চরম ভুল হয়েছে আমার, ওটা আমার বেরিয়ে এসে তারপরে যা করার জীবনে এরকম করা কাণ্ড উচিত ছিল। শুনি নাই। পাগল হয়ে গেছিলাম ভাই আমি তখন, মানে শুধু মনে হতো যে আমার বাঁচার জন্য, মানে কোথাও যে যদি আমি একটু বাঁচতে পারি ভাই, শুধু বাঁচার জন্য। জামাইয়ের সাথে তো আপনার 4 মাস কথাই হয় না, অত্যাচারটা কই হইলো? আমার শাশুড়ি, উনি মানে আমাদের ঘরে আমি আমার বাচ্চাদের নিয়ে কথাও বলতে পারতাম না। আমি যে টাকা দিয়ে ঘর করছি, বলতো কি এখানে বিল্ডিং করছিস দেখে তোর থাকতে দেবো, ইট গাড়ে করে নে, কোথায় বেরোবি বেরো। মানে কিভাবে আমি যে মারা গেলে আমার লাশটা বেরোবে, এরকম রোডটাও তারা আমার মানে দেয় নাই। তারপর ওই হাজবেন্ডের বাসায় গেলেন কতদিন পরে? যে কোনো ভাবে অন্য কোথাও বেরোয় যায়। ওই হাজবেন্ডের বাসায় কতদিন পরে গেলেন? ওনার বাসায় আমার যাওয়া হয়েছে, আমার হলো ফেব্রুয়ারির 28 তারিখে ওনার সাথে আমি ঢাকায় এসে মিট করার পরে আমার ওই বোনের মেয়ে আছে ঢাকায়, আমার মেয়ের ওরা 1 মাস আগে এখানে নিয়ে আসে, আমার ওই বোন চালাকি করেই নিয়ে আসছে। এই সংসার কেমন চলতেছিল? এটা তো আমার পরিবার হইতে দেয় নাই। 1 মাস ছিলাম ওনার কাছে আমি। 1 মাস ছিলেন, তারপরে হইতে দেয়নি কেন? এবারে মার্চের 2 তারিখে আমার বোন আমার মেয়েরে বলে যে তুই তোর বাপের কাছে সবকিছু বলে দে, তোর আব্বুর কাছে বলে দে যে তোর মা এরকম করছে। তখনও আপনার হাজবেন্ড জানে না যে আপনি সংসার করতেছেন আরেক না, জায়গায়? জানে না। আর ওর তো আমার নিয়ে দরকার নেই, মানে ও কোনোদিন বাচ্চাদের কাছেও জিজ্ঞেস করেনি যে তোর আম্মু কেমন আছে, কিংবা তোর আম্মুর সাথে আমার কথা হয় না, তোর আম্মুর কাছে ফোন দে, কিংবা তোর আম্মু আমার সাথে কথা বলে না কেন কোনোদিনও। কারণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বোন তোমার কথা শুনে, আমি পারতাছি না। মানে আমিও পাগল হয়ে গেছিলাম। আমি এই বসে বসে বিশ্বাস করেন এই যে আমি হার্টবিট দেখতেছি, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, কি গল্প শুনতেছি। আর আমি যখন ওখানে ছিলাম ভাই, আমি এর চামড়াগুলো আমি অন্য মানুষের দেখাতাম যে আমার এই চামড়ার নিচে যন্ত্রণায় ব্যথা,
এত পরিমাণ না খাওয়াই রাখছে ভাইয়া। আমি পরের অন্য বাড়িতে পান্তা ভাত চেয়ে আমার বাচ্চাদের আমি খাইতে, মানে কারেন্টটা 6 মাস কারেন্ট দিছিল না। আমার শাশুড়িদের ঘরেতে একটা তার টেনে কারেন্ট ওরা নিয়েছিলাম, সেটাও ওরা বন্ধ করে ওরা দিয়েছে। আপনার হাজবেন্ডকে মেয়েকে বলতে বললো, কিন্তু আপনি এনেকে ডিভোর্স দিলেন কেন তাইলে আবার? ইনারে আমি ডিভোর্স দিই নাই, কে দিছে? আমার পরিবারে জোর করে ওনার কাছ থেকে সাইন নিয়েছিল। উনি কি ছোট মানুষ? ছোট মানুষ না, কিন্তু ওর একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? ও খুব মানে কোনো পরিস্থিতি সামলাইতে পারে না, এটা ওর সমস্যা। না মানে আমি বলছি 18 নিচে বয়স, না, প্রতিবন্ধী। উনি আমার থেকে 5 বছরের ছোট। আমার বয়স 36 বছর এবং আমার বয়স 37 বছর। উনি আমার থেকে 5 বছরের ছোট, ওনার বয়স 32 বছর, কিন্তু বিয়েটা আমার সে করে। আপনি হাজবেন্ডের বাসায় থাকা অবস্থায় ইনারে বিয়ে করলেন যে আপনার চেয়ে 5 বছরের ছোট। জি ওনার বেবি আছে, বাচ্চা আছে ওনার? জি আছে, কিন্তু কয়জন? 2টা বাচ্চা, বড়টা প্রতিবন্ধী। 2টা বাচ্চা আছে। জি 2টা বাচ্চা সহ আপনার কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা। আপনার 3টা বাচ্চা, আপনি বিয়ে করলেন 2টা বাচ্চা সহ একজনকে, যার অলরেডি আপনার চেয়ে 5 বছরের ছোট ছেলেটা। তখন জি, কি তার বউ ছিল? তার বউ ছিল। তখনও তার বউ ছিল। আপনি কি খাইছিলেন? গাঁজা খাইছিলেন? আমি কি খাইছিলাম আমি জানি না, মানে আমি ওর আপনি কথা আরেকজনের ঘরে ঢুকলেন উন্মাদ কেমনে? হয়ে গেছিলাম। আপনি আরেকটা মেয়ের জীবন নষ্ট করলেন কেমনে? আপনি কাঁদেন কোন আল্লাদে? আপনার নিজের ইনোসেন্ট মনে হয়, পবিত্র মনে হয় আপনারে? আপনি আরেকটা মেয়ের ঘরের মধ্যে ঢুকলেন ঘর ভাঙার জন্য, কিন্তু আবার তার আপনি ইনোসেন্ট বউ যে বাপ তারে নন। অনেক অত্যাচার করতে, এটা সে আমার প্রমাণ দিয়ে তারপর আমারে বিয়ে করেছে ভাই। মইরা যাক। আমার এটাই করা উচিত ছিল যে সে মরে যাক, কিন্তু তার কোনো কথা বিশ্বাস করা আমার ভুল হয়েছিল। কথা বিশ্বাস করবেন কি? আরেকজন একটা মেয়ের ঘর ভাঙার জন্য আপনি তার ঘরে ঢুকবেন কেন? সে বিবাহিত ছেলে, তার 2টা বাচ্চা আছে। আপনার হাজবেন্ডের চেয়ে আপনি ভালো মানুষ? একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার নষ্ট করতে লজ্জা লাগে না আপনার? আবার আপনি কাঁদেন, ইনোসেন্সি ভাব নেন। আমার ভুল হয়ে গেছে এটা যে আমার ওনারে বিশ্বাস করা, উনি যা বলতো আমি শুধু এটাই বিশ্বাস করতাম। উনি বলতো কি যে তোমারে মেনে নিয়ে যদি ওর অত্যাচারে আজকে তোমার জীবনটা নষ্ট করছি, ও যদি তোমারে মেনে নিয়ে থাকে তাইলে থাকবে, না থাকলে ও তো চলে যাইতে চায় সবসময়, ও চলে যাক। ও আমার ছেলে তো অন্য কারো কাছে যে বিয়ে বসার জন্য এত অত্যাচার করে, বাচ্চাদের তাহলে পুতুল ও খেলা। অন্য কারো কাছে যে বিয়ে বসে ও ভালো থাকুক, আর আর নাইলে তোমারে আর মেনে নিয়ে। অথচ আপনাকে ঠিকই ডিভোর্স দিল, প্রথমবার দিয়ে দিল, আপনার ফ্যামিলি কইসা দিয়ে দিল। হ্যাঁ, তারপরে আবার বিয়ে করলেন কবে? তারপরে আর বিয়ে করি নাই। তার ডিভোর্স যখন দিছে তার আগে উনার বাসা থেকে একবার ডিভোর্স করাইছে। প্রথমবার আমার ফ্যামিলি করায়নি, উনার ফ্যামিলি আমারে উনি নিয়ে গেছিল। আমার হ্যাঁ। ফ্যামিলি যখন আমার বললো যে হয় বাচ্চাদের পাবে নাইলে ওরে, হ্যাঁ। তখন ওনারে আমি জানাইছি। জানানোর পর উনি বলতেছে যে দেখো তুমি যদি এখন আমার ছেড়ে দাও তা আমরা আর একসাথে থাকতে পারবো না কখনো, আর বাচ্চাদের রেখে যদি আমার কাছে আসো তাও কয়েকদিন পর তোমার ফ্যামিলি তোমার মেনে নেবে, নেওয়ার পরে তুমি বাচ্চাদেরও পাবা, আমার সাথেও থাকতে পারবে, তা তুমি আমার কাছে চলে আসো। তখন আমি উনার কাছে চলে আসি। উনার কাছে আসার পরে উনি আমারে নিয়ে এসে ওনার দোকানের কর্মচারীর বাসায় রাখে প্রথম, হ্যাঁ। তারপরে বলে বাসা ভাড়া করে দেবে। হ্যাঁ। তাই এই কথা বলে পরে ওনার বাসায় নিয়ে যায়। হ্যাঁ। ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক অপমান অপদস্থ যা হওয়ার তো হয়েছি। হওয়ার পরে ওখানে ওনারা আমারে জোর করে অনেক হুমকি দামকি দিয়ে রেপ করবে এবং আমার পতিতালয়ে দিয়ে দেবে, এগুলা বলে আমারে ডিভোর্স পেপারে সাইন নেয় জোর করে। কে কে মার্চের 13 কে কে তারিখ। এটা কে করে? ওনার বাড়ির লোকে, উনার বাড়ির কে? ওনার বাড়ির ওনার মা এবং ওনার বোর হলো বাপের বাড়িতে লোকজন তোমরা নিয়ে তোমার আসে। বউয়ের সাথে উনার হেভি ভালো সম্পর্ক। এবার নিয়ে আসার পরে উনি এবার ডিভোর্স দেওয়ার পরে আমি এটা হলো ওনার কাছে আমি পরে ফোন দিছি যে সত্যি কি আপনি আমার ডিভোর্স দিয়ে দিলেন? বলছে আমি তোমারে বাঁচানোর জন্য, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি ডিভোর্স পেপারে সাইন দিতে। আরে খোদা। উনি যা বলতে পারে আমি ওটা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত এই যে এখনো আপনার ওই রুমে বসেও কথা হলো, উনি যা বলে আমি সেটাই বিশ্বাস করি। এখনো বলতেছে উনি আমার সাথে এরকম, এখনো বলতেছে আমি তোমার সাথে যা করছি তোমার বাড়ির লোক আর আমার বাড়ির লোকের জন্য করেছি। আমি নিজের ইচ্ছায় না, আমি তোমার প্রচুর ভালোবাসি, প্রচুর ওরে ভালোবাসি। খোদা। আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি ভাই, মানে যে কোনো সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি রেপও হতে পারি, কিংবা আমার কোনো ক্ষতি করতে পারে। আমি একটা অসুস্থ, আজকে 10 মাস ধরে আমি খুব অসুস্থ, আমি ডাক্তারও দেখাইতে পারি না। সে আমার খুব ভালোবাসে, এখনো সে আমার খুব ভালোবাসে। আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমারে ডিভোর্স দিয়ে দিলাম। এবার ওই ডিভোর্সটা দেওয়ার পরে ওনার বাসা জামালপুর, আমি জামালপুর শাবাশ। কোর্টে যে ওনার নামে তো না, ওই লোকটার নামে মামলা করতে। কোন লোকটার নামে? ওই যে আমারে ডিভোর্স জোর করে করাইছিল, কে 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 ডিভোর্স জোর করে কইলো? ওই যে লোকটা সাইন নিছে আমারে, ওই লোকটা। সাইন কি আপনার হাজবেন্ড করছে ডিভোর্স পেপারে? হ্যাঁ করছে। তাহলে অন্য মানুষ করতে আসলো? মানে উনি আমারে অন্য মানুষ প্রেসার বলছে দিক, যে অন্য মানুষ প্রেসার দিক, অন্য মানুষ মারুক, সাইন তো করছে আপনার হাজবেন্ড। উনি
বলছে আমি তোমার বাঁচানোর জন্য ওরে আমার রঙ্গলীলা, এবার যখন আমি বলছি আমি এরকম ও কোর্টে 14 বছরের বাচ্চা যে ওর জীবন বাঁচানোর জন্য তোমার সাইন করতে হবে। উনি আমার সাথে অনেক গেম খেলেছে, এখন ওনার আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, এখনো যা বলে আমি মানে আমি এটা না না ভাই, অন্য কোনো কাহিনী আছে, এত সোজা না। এবার সেকেন্ড টাইম বিয়ে করলেন কখন? এবার উনি যখন ওই যে কোর্টে আমি মামলা করি তখন কোর্ট থেকে বলে যে ওই লোকটার নামে মামলা হবে না, সে দুঃসম্পর্কের আত্মীয়, রাইট, আপনার হাজবেন্ডের নামে হবে, Husband এর নামে তাহলে ও হবে। এসে বিয়ে করবে। হ্যাঁ এবার আমরা 15 তারিখে মামলা করেছি, 20 তারিখে উনি কোর্টে এসে আমার বিয়ে করে, ওকে। 5 লক্ষ টাকা কাবিন দুইবার করে। বিয়ে, ডিভোর্স কেন দিলেন আবার? এবার যখন 5 লক্ষ টাকা কাবিন করে বিয়ে করে, আমার এবার নিয়ে আর বাড়ি রাখে না, ভাড়া বাসায় রাখে ওনার দোকানের পাশে। এবার ডিভোর্স কেন আমার- হলো আবার? এবার আমার বাড়ির লোকে ওনারা ফোন দিয়ে অনেক মানে ফোন দিয়ে অনেক হুমকি দামকি করে, তোরে মেরে ফেলবো, লোক দিয়ে emotion। তারপর? উনি এবার কি করছে, আপনার বাড়িতে মানুষ আছে কে? সবই তো, কেউ তো বলতেছেন আপনার কেউই নেই, আমার আত্মীয় স্বজন কেউ আমার আপনাকে হেল্প কেউ করে নেই, নাই? কিন্তু যখন আমার ক্ষতি করার সময় অনেক লোক আছে, কিন্তু আমার বিপদে পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। কে আসলো, মানে কে এসে আমার বড় ভাই ওর আসছিল, গলায় ছুরি ধরলো যে আমার বড় ভাই আসছিল, আমার সেজে ভাই আসছিল এবং আমার বোন আসছিল, ওই হ্যাঁ। বোনটা হ্যাঁ আসার পরে উনি নাকি রেল স্টেশনে আনতে গেছে, তখন ওনারে ওখানে যাইতে ধরে ওয়ালের সাথে যেতে ধরে বলছে যে আমরা যখন সামনে যাব, মাকসুদা, আমার নাম মাকসুদা, ওর সামনে যখন যাব তখন তুই কোনো কথা বলবি না, তুই কথা বললে কিন্তু তোর খুদ খারাপ ডিভোর্সে আছে। সাইন করে দিবি। হ্যাঁ আমরা যা বলবো, আর ও হাজার কান্দুক, হাজার পায়ে ধরুক, তুই ওর মুখের দিকেই তাকাবি না, ওর মুখের দিকে জানি তাকাবি না, আমরা যা বলে নিয়ে যাচ্ছি এগুলা যে আমরা এগুলো শিখাই আপনারা কে দিচ্ছি। কইলো? এগুলো ওরাই বলছে, আর ওরা যে এগুলো করেছে আমি জানি এটা ভাই, ওরা বাসায় আমার যখন নিয়ে যাবার বাপের বাড়ি আটকে রাখছে, ওরা বলা বলি করছিল, আমি সেখান থেকেও শুনছি। ওই লোকটা কি ভাইয়া, তার সত্যি ওই আমার দিনই ভালোবাসতো, বাসায় কিন্তু নিয়ে ওই দিনই ডিভোর্স হলো আপনার? ওই দিনই আপনার ভাইরা নিয়ে গেল আপনারে? হ্যাঁ আমার 1 মাস পর আমার বাইরে এসে আমারে নিয়ে যায়। এটা হলো দ্বিতীয়বার ডিভোর্স হলো? ওইবার আমি ডিভোর্স পেপারে সাইন দিই নাই, ও দিছে? ওর কাছ থেকে নিছে। ওই একই দুইজন দিলে এবার হলো। নেওয়ার 3 নাম্বার পরে- বিয়ে কবে করলেন তাহলে আবার? এবার যখন নিয়ে যায় ভাইয়া, নিয়ে যাওয়ার পরে উনি আমারে, আমি খুলনায় নিয়ে আমার আটকায় রাখে, আমার ফ্যামিলি আটকায় রাখার পরে তালা দিয়ে রাখে? তালা দিয়ে মানে 3টা তালা মারতো, চায়না তালা। এই আমি দরজা। জানতাম না যে আমার আটকায় রাখবে, কারণ আমার নিয়ে গেছে ভালোভাবে, আমি গেছি, কিন্তু আমি বলেছি যে কিন্তু আমি- আপনাকে তো আপনার হাজবেন্ডের ডিভোর্স নিয়ে আপনারে নিয়ে যাইতেছে, আমি বলেছি আর আমি আপনি ওর শ্বশুর উপরে- করে ভাইদের সাথে চলে গেলেন। আমি শ্বশুর করে যাইনি ভাই, মানে তো? আমি কোথায় থাকবো? আপনার হাজবেন্ডের আমার সঙ্গে থাকবেন? হাজবেন্ড আমার, উনি তো আর আমার মানে উনি এমন ওনার বাড়ির আর আমার বাড়ির অত্যাচার এমন ইয়েতে পড়েছে, উনি আর আমার আপনি রাস্তায় আপনার দিতে পারছে না। ওই হাজবেন্ডের বাসায় না, নতুন একটা ফ্ল্যাটে উঠছেন দোকানের পাশে, জি। সেইখান থেকে আপনারা কে অত্যাচার করবে? ওখানে না, ওখান থেকে তো আমার ভাই বোনেরা নিয়ে ওইটাই যাবে। তো বলতেছি, ওইখান থেকে আপনার কেন যাইতে হলো আপনার ভাইয়ের সাথে? আমি এখন তো উনি ওনার কাছে ডিভোর্স করে দিয়েছে, উনি তো আমার কাছে আর আসবে না, আর ওনার পরিবার আর আমার পরিবার আমার কাছে ওনার মানে অনেক বড় গেম হয়েছে হেভি আমার সাথে ভালোবাসে ভাইয়া। আপনার। এখনো সে আমার অনেক ভালোবাসে ভাইয়া, কালকে রাত্রি অবধি সে আমার বলতেছে এখনো আমি তোমার অনেক ভালোবাসি। আরে আমি খোদা, আমার বুকটা যদি ছিঁড়ে তোমার দেখাইতে তোমারই পারতাম। আমি এরকম ভালোবাসায়। বলে কি মাকসুদা, আমি যদি আমার বুকটা ছিঁড়ে, আমার কালকে আমি বলেছি আমি আপনার এখানে আসবো, আমি তো তারে বলি সব, আমি বলছি, বলছে তুমি কি কি বলো আমি দেখবো। তো আমি বলছি আমি আপনার নামে তো কোনো খারাপ কোনোদিন বলি নাই আমার মুখ থেকে কারোর কাছে, আপনি আমার সাথে যাই করেছেন না কেন আমি খারাপ আপনার জামাই না, খারাপ আপনি। আপনি সব জানি না শোনার পরে ওই লোকটার সাথে আছেন। আমি কাউরে ভালোবাসলে আমি তারে ডিভোর্স দিব? আমি তারে অন্য মানুষের কথা ছাইরা দিব, লাথি মারবো, রেপ করতে বলার মতো সাহস পারবে আমার সামনে কেউ? বুকে কোরআন নিয়ে, মাথায় কোরআন নিয়ে, আমার বলতেছে মাকসুদা যাই হয়ে যায়। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে মানুষ আদালতে গিয়ে কোরআন মাথায় নিয়ে না। আপনি সব জানি না শুনে করতেছেন। এবার উনি বলছে ছাড়বো না। এবার যখন আমার পরিবার নিয়ে আমার আটকায় রাখছে, আমি প্রথম বুঝতে পারি নাই যে আমার ওরা আটকায় রাখবে, কারণ আমি জানি আমার নিয়ে যাচ্ছে, ভালো কথা নিয়ে যাবে। তারপর আবার বিয়ে করলেন আমি কবে? সাধারণভাবে ওদের সাথে কতদিন চলে পরে? গেছি। আপনি আগে আসেন এবার আর বিয়ে হয় নাই। তাইলে? এবার হলো যখন আটকায় রাখছে আমার, ওখানে ওরা অনেক নির্যাতন করছে, যতবার আমি ওনার নাম নিতাম তত আমার মারতো মানে কি, ডাইরেক্ট একটাই কথা, আমার বড় ভাই বলতো কি, আমি বলতাম কি আপনাদের, আমি কিচ্ছু চাই না, শুধু আমার ছেড়ে দিন, আমি ওর কাছে কারণ আমার দুনিয়া, আমার এত কষ্ট পাইছি, মনে হয়তো ওই আমার সব কিছু, ও যাই করুক আমার সাথে, এরকম হয়ে গেছে যে ওই আমার সব কিছু, আমার মানে পাগল হয়ে গেছিলাম ভাইয়া। আপনি পাগল। এত কানতাম আমি, মানে 24 ঘন্টার ভিতরে মানে 1 ঘন্টা ঘুমাইতাম না ভাইয়া, শুধু কানতাম, মানে কানতে কানতে আমি পাগল হয়ে গেছিলাম পুরো, খাইতাম না 2-3 দিন পরে এক আর ওষুধ আপনি খাইতাম। সে বিয়ে দেয়া মেয়ে কই? এখন শ্বশুর বাড়িতেই আছে। এবার ভাই আমার এমন মায়ের মারছে, আমার গলার উপরে উঠে দাঁড়াইছে। আমার আপনার তখন 1.5 আপন মাসের ভাই? একটা বাচ্চা ছিল, আমার আপন ভাই, আমার গলার উপর, আমি খাটে শুয়ে আছি, আমার 2টা ছেলে আমার পাশে শুয়ে আছে, খাট থেকে আমার পা ধরে টান দেবে এরকম আমি বুঝতে পারি নাই, এমন ভাবে টান দিছে যে আমি ফ্লোরে এসে যখন টাইসের উপর পড়ছি, আমার তখন হলো আমার 1.5 মাসের একটা বাচ্চা ছিল পেটে, আমার এই সেকেন্ড হাজবেন্ডের। আমি আর উনি ছাড়া আর কেউ জানতো না এটা, কারণ আমি কারোর কাছে বলি নাই যে আস্তে আস্তে যদি কয়েক মাস হয়ে যায় তখন এরা আর কিছু করতে পারবে না, এই জন্য বলি নাই। আমি
এবার ভাইয়া ওই বাচ্চাটাও আমার নষ্ট হয়ে যায় ওই দিন, এবং আমার ওই দিন এত পরিমাণ মারে আর বলে কি আজকের পর থেকে যদি কোনোদিন ওর নাম নিস, এমনি তো তোর এই জায়গায় আটকায় রাখছি একটাই কারণে, তো জীবিত কোনোদিন বের করবো না এই বাসা থেকে, যতদিন বাঁচবি এরকম আটকা থাকবি। আজ আমার বড় ভাই আমার বলতেছে, বড় ভাই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মানে ফেরেস্তা, এমনি সত্যি কথা আমার বড় ভাই অনেক ভালো, কিন্তু এই বিষয়টা নিয়ে এমন করেছে আমার সাথে, মানে যেটা আমি কোনোদিন কল্পনা করি না। এই হাজবেন্ডের কাছে আবার লাস্ট আসলেন কবে? এবার ভাই আমার বলতো কি আমার বড় ভাইয়া বুঝছি, মাইরে ফেলাক, এরপর মেরে আসলেন ফেলা কবে? মানে কি বলতো কি ওর গলাতে যদি এবার শব্দ করে ওর গলার ভিতর কাপড় দিয়ে দিবে জানে ঠিক আছে, sound এসব না অনেক বের। কথা হয়, আপনি আসলেন কবে সেটা বলেন। এবার যখন আমার 1 মাস 28 দিন আটকায় রাখে, তখন আমি ওখান থেকে পালাই আসি। আসলেন, আসার পরে জামাই কি করলো? আসার পরে উনি আমারে একটা জায়গায় বাসা ভাড়া করে দেয়, তারপর দিয়ে 3 মাস রাখে ওখানে। ওখানে উনি প্রতি শুক্রবারে আসতো, আমারে নিয়ে ঘুরতে বেরোতো। আট দিনগুলো কেন আসতো না? 8 দিনগুলো মানে 2 দিন পর পর আমার কাছে আসতো। থাকতো রাত্রে? রাত্রে থাকতো না, উনি দিনের বেলায় আসতো। মানে অফিসের কথা বলে গিয়ে আপনার সাথে থাকতো? দোকানে থাকতো, দোকান থেকে এখানে আসতো। বুঝছি। এবার হলো বলতো কি যে এরকম থাকতে থাকতে যদি আবার একবার বাচ্চা পেটে আসে না, তোমার পরিবার কিছু করতে পারবে না, আমার পরিবার কিছু করতে পারবে না। তারপরে ডিভোর্স হলো কেন আবার? এবার যখন এরকম করে করছে, করার পরে উনি ওই বাসাটায় হলো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে, ও আমারে ওই যে বাসাটা রাখছিল, আমি এবং ওর দোকানে যে কর্মচারী আছে ওর সাথে যে মেয়েটার সম্পর্ক, তার সাথে আমরা এক বাসায় থাকতাম। ওর ওই কর্মচারী যে ওই মেয়েটার সাথে একদিন এমনি সময় কাটাইছে, এমনি 1 ঘন্টা মতন ছিল রুমে। এবার বাড়ি আলে ওরে হয়েছে বাসা থেকে বেরোয় যেতে বলছে। ওরা যখন বেরোয় যেতে বলছে তো ওর সাথে আমারও বেরোয় যেতে হবে। এবার আমরা তখন কোথাও বাসা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা। একটা বাসায় যে উঠছে, ওই বাসায় রুমের ভেতরে পানি ঢোকে। পরে উনি আসলো একদিন আমার সাথে ছিল, এসে উনি এরকম দেখে বলছে কি থাক, এরকম তোমার থাকা লাগবে না, তুমি বাসা দেখো। অনলাইনে আমরা অনেক বাসা খুঁজছি, পাই নাই। পরে ওনার চাচার বাড়ি, আমার হাজবেন্ডের চাচার বাড়ি ওখানে পাশেই, হইলো, আবার জানাজানি ওই হলো। বাসায় আমারে নিয়ে রাখছিল। বললাম জানাজানি হলো, তারপরে ছাড়লোটা কেন? ওখান থেকে ওই বাসায় যখন রাখছে, ওনার চাচারে পায়ে ধরে বসে যে 2-3 মাস বুঝলাম, এই কাণ্ড আমি বলেন বুঝছি, না। এই নাটক আমি বুঝছি, ছাড়লো কেন সেটা বলেন। এবার ওখান থেকে ওনার বাড়ি আমারে নিয়ে গেছিল। আমি ও। বলছিলাম যখন পরিবার জেনে গেছে, ওই চাচি সবারই বলে দিছে, তাই আমি বললাম স্বাভাবিক। পরিবার যখন জেনে গেছে তাহলে এখানে এসে আমার পরিবার কি আপনার পরিবার আমার সাথে যদি খারাপ কিছু করে আমার বাঁচাবে কি? আমি এবার আপনার কাছে যাবো, আপনার দোকানের আশেপাশে আমার ঘর ভাড়া করে দেন। দিল? এবার দেয় নাই, না দেয়, ও বাসায় নিয়ে গেছে আমাকে। তারপর বাসায় নিয়ে যাওয়ার পরে যখন 13 দিন হয়েছে বাসায় নিয়ে যাওয়ার পরে ওই বউ হলো- কই ছিল তখন? ওই বউ বাসায় ছিল, বউর কাছে বলেই নিছে। আচ্ছা, নেওয়ার পরে বউ বলছে কি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, তারপর? নিয়ে আসো। এবার নেওয়ার পরে আমি বউর কাছে হাতে পায়ে ধরে মাপছি, অনেক কিছু বলছি, কথা বলছি ওনার সাথে। আগেও আমার ভিডিও কলে কথা বউকে হতো মাফ ওনার করে বউর দিছিল? সাথে। হ্যাঁ, আমি যতক্ষণ পা না বলছে ততক্ষণ আমি পা ছাড়ি নাই। তারপর? এবার যখন রাত্রি ওনার সাথে রয়েছি, এবার ওনারা একটা গেম খেলছে, কি বাসায় উনি সত্য না ওনার বউ আর মা সত্য আমি জানি না। হ্যাঁ বলেন। উনি নাকি ওনার বউ আমার পরের দিন বলতেছে যে উনি বলেছে যে ওর সাথে তো আমার এমনি স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এখন হলো কেসটা যতদিন আছে, কেসটা এখনো শেষ হয় নাই, কেসটা যতদিন আছে মামলাটা ততদিন ওরে আশ্রয় রাখতে দিতে হবে। হবে। ঠিকই আর বলছে। এই কথা যখন ও যদি বলে থাকে তাহলে তার হাজবেন্ডটা কি করে, সে আমার সাথে শুইতে পাঠায়। ও তো আপনার জামাই যদি জেলে যায় পরিবারকে দেখবে, ঠিকই তো আছে। এবার ও রাত্রি কি করেছে, স্বামীরে বলতেছে তুমি তোমার বোন ওই ঘরে যে শো, মার ঘরে, আর তোমার মা এসে আমার সাথে শুই। এবার তারপর? যখন যে শুইছে, উনি মনে করেন যাই হোক উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তখন। হ্যাঁ, ও আপনার হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ, করতেই পারে। ও বলতেছে আমি তোমার সাথে এখন থাকলে, ও ডাইরেক্ট আমার বলতেছে আমি যদি এখন তোমার সাথে কিছু করি তবুও আরিশার মেয়ে না, আরিশার মা বলবে যে করছো, না করলেও কবে কর, তাহলে আমি কিছু জানি ওর ভয়ে এরকম থাকবো। সঠিক। ওই এবার যখন মনে করেন ওর কাজটা শেষ হয়েছে, ওর বউ ওই ঘরেতে চিল্লি করতেছে, ওর সাথে সাথে ওই ঘরে গেছে। ওর মা আর বউ তো অনেক খারাপ ব্যবহার করতেছে। ও বলছে আমি ওর সাথে কিছু করি নাই, আমি দুই দিকে দুই দিকে ফিরে শুয়েছিলাম। এবার আমি তখন আমার মাথায় একটা আসছে যে মিথ্যা কথা বলছেন কেন আপনি? আপনি আমার তো বলেই নিয়েছেন, মেনে নিছে মা আর বউ, তাহলে আপনি এখন আমার সাথে মিথ্যা কথা বলতেছেন কেন? বলছে কি চুপ থাকো, ওদের বোঝানোর জন্য এই কথা বলতেছি। আমি বলছি তাহলে আপনি বলছেন কেন আপনি আমার সাথে, আপনি এখনই আমার সাথে মানে অনেক এমন পর্যায়ে চলে এসেছে যে মানে এটা প্রমাণ দেওয়াই লাগতেছে যে হ্যাঁ উনি ওই ঘরে আমার সাথে ছিল, শারীরিক সম্পর্ক করে আসছে এই মুহূর্তে। এবার এই থেকে শুরু হইলো, পরের দিন সকাল থেকে প্রচুর লোকজন পাড়া থেকে নিয়ে আসতো চিল্লাচিল্লি করে, 3-4 বার, সকাল দুপুর রাত 12টার সময় লোকজন আসতো বাসায়, 25 জন 30 জন মহিলারা এসে এত মানে খারাপ ব্যবহার করতো, এত গালিগালাজ করতে করতো। আমি ওনারা বলতাম আপনি কিছু বলেন না কেন? তখন উনি বলতো যে আমি কি মানুষের মুখ আটকায় রাখতে পারবো? ওরা বলছে ওদের মতন বলে ওরা চলে যাক। ওদের মতন বলে ওরা চলে যাবে, ঠিক আছে, আপনি আমার সাথে থাকতেছেন, আমি আপনার বাড়ি রয়েছি, সংসার করতেছি, আপনার মার খেদমত করতেছি, আপনার জালাগে করতেছি, আপনি লোকজন আসলে আপনার মার আপনি বলতেছেন কেন যে আমি আপনার বউ নেই? ছাড়লেন কখন? লোকজনের সামনে বলতেছে আমি আমার বউ নেই। ও ছাড়লেন কখন? এবার এরকম পরে ওই যে অত্যাচার করতেছিল ওদের বাসা থেকে, আমার রাত্রি ঘরে ঢুকতে দিত না ওর মা, ওর সাথে থাকতে দিত না। একদিন রাত্রে আমার বাইরে বের করে বসায় রাখছে, দিয়ে ছেলের ঘরে দিয়ে তালা মেরে দিছে। আমি বলতেছি দরজা খোলেন, খুলছে না।
এবার মনে করেন অনেক চিল্লাচিল্লির পরে বাইরেতে একটা ভাবি এসে বললো কি যে মেয়েটারে যে তোমরা নিয়ে আসছো, তুমি না বললে তো মেয়েটা আসে নাই। মেয়েটা অনেক খারাপ বুঝলাম, কিন্তু তোমার ভরসা করেই আসছে। তার বাড়ি অনেক দূর, তোমার বাড়ি এখানে, ও তো এখানে আসার কথা না, তুমি আশ্রয় দিছে দেখে আইসে, আশ্রয় পাইছে। আর 3 মাস যখন ওরা নিয়ে তুমি ভাড়া রাখতে পারিছো, তখন বাড়ি নিয়ে এসে এরকম করতেছো কেন? আর তুমি তো বলেছো যে এই মেয়েটা তুমি অনেক ভালোবাসো, এই সব নাটক বাদ দেন, খালি এবার বলার পরে কি করছে, ওখানে আমার ঘরে ঢুকাইলো। ঘরে ঢুকায় আবার 4 দিন আমার সাথে থাকছে। থাকার পরে ওর বউ, এর ভিতরে ওর বউ চলে গেছিল মারামারি করে বাপের বাড়ি। ওর সাথে মারামারি হতো। বাপের বাড়ি যখন চলে গেছে, তো ওর মা বলতেছে কি যে বউ যে হয়তো বা তোর আর আমার নামে মামলা দিতে পারে, কারণ বিয়েটা আমি করাই দিছি এই মেয়ের সাথে তোরে। তখন উনি আমারে নিয়ে থানায় গেছে আবারও ওনার বোন নামে জিডি করতে, যে আমার ঘরের থেকে 5 ভরি স্বর্ণ এবং 20,000 নগদ টাকা নিয়ে ও পালাই গেছে বাপের বাড়ি। আমারে নিয়ে থানায় গেল, আমার শাশুড়ি আমারে পাঠাইলো ছেলের সাথে। এবার যে থানায় সব কথা বলার পরে ওখানেও পুলিশের সাথে বলতেছে, এরকম বলতেছে আমি এর বিয়ে করে জীবনটা নষ্ট করছি, আমি ওরা ছাড়তে পারবো না, ওরা আমি অনেক ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবো না, যা বলা যায় আর কি। নাটক সিনেমা মানে ও পৃথিবীর সবার, ওরা এখনো তো বলে আমি পৃথিবীর সবার কাছে বলতে পারি উচ্চ গলায় যে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তোমার আমি অনেক ভালোবাসি। তারপর শুধু ছাড়লেন কেন সেটা আসেন, পরিবারের জন্য ঝামেলা। ওই লাইনে আসেন, ছাড়লেন কেন আবার? এবার এরকম করতে করতে এবার হলো এবার ওই বউ যখন মামলা করবে ওরা টের পাইছে, তখন এবার ওই বউ বাপের বাড়ি থাকতো, উনি ওখানে যেত। ভালো কথা, ওখানে একদিন থেকে আসতেছে, এখানে একদিন থাকতেছে বাসায়। এবার ওই করতে করতে বাসা থেকে জিনিসপত্র এবার নিয়ে আস্তে আস্তে ওর মা যুক্তি দিলে, এখান থেকে আস্তে আস্তে জিনিসপত্র, হাঁড়ি পাতিল চুলা টুলা এগুলো নিয়ে শ্বশুরবাড়ি নিয়েছে। মানে ওখানে ওরা সেটেল করে দেবে ছেলেরে, দিয়ে এদিকটা আমার একটা অকারেন্স করে দেবে, এরকম প্ল্যান করে পাড়ার লোক ঠিক করে রাখছে আমার মারার জন্য। তখন একদিন আমি বের হয়েছি, বের হওয়ার পর আর আমার বাসায় ঢুকতে দিচ্ছে না। এর ভিতরে ওরা ভিতরতে গেট লাগাইতেছে, পাড়ার লোক এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। মহিলারা বলতেছে ওর বরকা খুলে দাও, ওর মাথার, ওর হলো মারো, ওর এখানে মেরে ফেলো, কেউ দেখার নেই ওর এখানে, ডাইরেক্ট এরকম বলতেছে। তখন আমি ওখান থেকে আমি থানায় গেছি, যে একটা জিডি করছি যে এরকম করতেছে। করার পরে আমার যে কাজীটা বিয়ে করাইছিল, আমি যখনই কোনো বিপদে পড়ছে কাজীর বাসায় যে আশ্রয় নিছি, তো আমি কাজী মামারে ফোন দিছি যে মামা আমার সাথে এরা এরকম করতেছে, আমি এখন কি করবো? উনি থানায় এসেছে, উনিও সাক্ষী দিয়ে জিডিটা করছি। করার পরে তো এবার বলতেছে তাহলে তুমি এখন কোথায় যাবা, থানায় থাকবে? আমি বলছি মামা আমি একটা মেয়ে মানুষ, আমি তো থানায় থাকতে পারবো না। এই যে বাড়াইতে দিল না, তাহলে আপনি গিয়ে ছাড়লেনটা কখন? এবার ওখানে ওরা, আমি ওই কাজীর বাড়িতে থাকা অবস্থায় ওই কাজী সাহেবরা, ওই আমাদের ওই মামলা চলাকালীন আমার হাজব্যান্ড যে উকিল ধরছিল, ওই উকিলের বাপ যে কাজী সাহেবরা ফোন দেয় যে ওই মেয়েটারে নিয়ে আমরা শুক্রবার দিন মসজিদে এরকম বিচার হবে। তখন কাজী সাহেব যখন আমার বলে, তখন তো আমি পড়ে গেছি বিপদে, যে কারণ আমার ওখানে কেউ নেই। মসজিদে যদি আমি একটা মেয়ে মানুষ আমার তোলে, সারা দুনিয়ার মানুষ এটা জেনে যাবে, মানে আমি যা পাপ করছি, কিন্তু এটা তো জঘন্য একটা, মানে আমার নিয়ে একটা জিনিস হয়ে যাবে। তখন আমি ওই মামারে বলছি যে না, এবার আমি আমার পরিবারের সাথে ফোন দিছি, দিয়ে ওদের কাছে কান্নাকাটি করছি যে বাঁচার জন্য, এখন আমার ওখান থেকে বাঁচার জন্য আমি ইনার কাছে আসছিলাম, কিন্তু এখান থেকে আমার বাঁচার জন্য এবার তাদের সাহায্য আমার নিতে হচ্ছে। আমি বেহা কুকুরের মতন তাদের কাছে ফোন দিছি, দিয়ে বলছি কি আমার বাঁচার জন্য এখন আমার নিয়ে যাও। এবার তারা আমার শর্ত দিছে যে বিচারে যা হবে তাই মেনে নিবি। আমি বলছি, মনে করছি যে তখন পরবর্তীতে তো আমার স্বামী আবার ঠিক হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, আমি মেনে নেবো, আমার নিয়ে যা তোরা এসে। এবার যখন আসে, তো ওই শুক্রবারের ইয়েটা আমি বলছি আর 2 দিন পিছাই দিতে। যখন বসবে বিচারে, তখন আমার স্বামীর পরিবার থাকবে, আমার তো কেউ নেই কথা বলার, তাহলে আমি আমার পরিবারের থেকে কারণে নিয়ে আসি, তারপর কথা বলবো। এবার যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বিচারটা হয় রাত 8টার পরে একটা স্কুলের ভিতরে, তাও আটকে। মনে করেন আমরা পজিশন থেকে বুঝতে পারছিলাম যে খারাপ কিছু হতে পারে যদি ওখানে আমি ওই বিচারটা মেনে না নিই, ডিভোর্স না দিয়ে দিই। তারা ওখান থেকে বাড়ি থেকে সব গুছিয়ে এসেছে ডিভোর্স দেওয়ার জন্য। ডিভোর্স হইলো, এই মোমেন্টের অবস্থাটা কি বলেন তো বোন? এবার ডিভোর্স হওয়ার পরে ভাইয়া ওরা কিন্তু টাকা দেয় নাই, কোনো 5 লাখ টাকা যে কাবিন, ওরা কিন্তু 5 টাকাও দেয় বুঝছি। এখনকার অবস্থা কি বলেন? না দেওয়ার পর আমার পরিবারের কাছে আমি চলে গেছি। এবার আমার বোন বলতেছে কি মোবাইল বন্ধ, আমি বলছি মোবাইল দেবো কেন? বলছে ওরা তুই এই জীবনে ভুলতে পারবি না, তাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তোরা রিহাবে দিয়ে রাখবো। আমার রিহাবে দিয়ে কারেন্ট শট খাওয়ায়, ওষুধ খাওয়ায় আমার এই স্বামী, দ্বিতীয় স্বামী, কারণ আমি ওনার অনেক ভালোবাসি, উনি আমার সাথে বেইমানি করছে, রিহাবেও দিছিল, দিতে চেয়েছে দেখে আমি পালাইছি। এবার ও মাই গড, মানে রিহাবে দিবে এই ভয়ে আপনি পালায় আসছেন। আবার বলতিছে যে ওইবার যদি তুই না পালাতিস, আমরা তো ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোরে রিহাবে দিয়ে দেবো, তুই পালাই। এখন তাহলে আছেন কোথায়, থাকতেছেন? এখন আমি আছি একটা, আমি যে জায়গায় আছি ওই ঠিকানা আমি কারোরই দিই নাই, আমার পরিবারও জানে না কোথায় আছে এবং হাজবেন্ডও জানে না। আমার মানে যখন আমি পালাই চলে আসছি, এবার আসার পরে আমি একজনের কাছে, একটা পরিচিত একটা আন্টির কাছে আশ্রয় নিছি। তারা আমার কিছুদিন খাওয়াইছে, তারা অত ভালো, তাদের লেখাপড়ার জন্য ওখানে থাকে। খাওয়ানোর পরে এবার আমি কোথা থেকে আমি খাবার খাবো, আমি মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে খাচ্ছি। এবং তারপরে 1 মাস পর আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয় আবারও।
আমি ওনারে ফোন দিয়ে বলি সব, বলার পরে আবার ওনার সাথে আমার কন্টিনিউ টুকটাক কথা হচ্ছে। উনিও আমার খরচ দিচ্ছে, উনি আমার বাসা ভাড়া এবং বাজার করতে কিছু টাকা দিয়েছে। এবার ডিসেম্বরের 4 তারিখে আমাদের কেসের একটা ডেট ছিল, ওই যে মামলাটা। এবার উনি আমার বলেছে তুমি ওই কেসের ডেটে যেও না, তাহলে আমি মামলাটা মুক্তি পেয়ে যাব। আমি বলছি কি আমি একটা কারণে যাবো। ও আমি যখন যোগাযোগ করছি বলছে তোমার আমরা 5 লাখ টাকা দিয়ে দিছি, আমার যে ব্যাংকে টাকাটা ছিল মাকসুদা, তোমার জন্য সেই টাকাটা এখন আমার শেষ হয়ে গেছে। আমি বলছি কিভাবে, আমি তো কোনো টাকা নিই নাই। বলছে কেন, আমরা উকিলের কাছে 5 লাখ টাকা দিছি। এটা উকিলটাও জানানোর জন্য আসছি ভাই আমি, কারণ এটা নিয়ে আমি অনেক বড় বিপদ আছি। আমার কোনো টাকা দেয় নাই, কিন্তু তারা উকিলটা বলে 5 লাখ টাকা দিছে আমার দেওয়ার জন্য। এবার যদি উকিল টাকা দেয়, যেখানে বসে ডিভোর্স হয়েছে, টাকাটা তো ওপেনে সবার সামনেই দেবে। আর উকিলের টাকা দিলে উকিল তো আপনাকে বোঝায় একটা রিসিটও দেবে। হ্যাঁ, এবং ওটা উকিল যে অডিও, টাকা একটা নিছে, ভিডিও কিংবা একটা ছবি থাকবে। উকিলকে যে টাকা দিছে তারও তো প্রমাণ থাকবে। উকিল তো আর নর্মালি টাকা নেবে না, না তারে বললেই হলো যে আমি উকিলে দিছি না। উকিলও তো নিশ্চয়ই ছবি তুলবে, ভিডিও করবে, কিছু না কিছু ডকুমেন্ট রাখবে যে ভাই হ্যাঁ। আমি আমানত হিসেবে নিলাম, মধ্যস্থতাকারী হিসেবে নিলাম। এবার আমার বলতেছে অভিযোগ যে করলেই তো তোমার হবে। খাওয়া, তোমার রাখা, তোমার খরচ দেওয়া কোনো কিছু আমার কোনো ব্যাপার না। যদি 5 লাখ টাকা তুমি খেয়ে ফেলতে আমার কাছে থেকে আমার কোনো আফসোস ছিল না, কিন্তু টাকাটা আজকে তুমি অন্য মানুষ ধরছো থেকে উকিল এসে সেই টাকাটা এখন হয়তো তোমার বড় ভাই আমার, আবার উনি আবার বলতেছে যদি তুমি না নিয়ে থাকো তাহলে তোমার বড় ভাই নিছে। উকিলকে অস্বীকার করছে যে নেয় নাই। উকিল ওদের বলেছে টাকা আমারে দিয়ে দিছে। উকিল কি বলছে যে সে টাকা নিছে সেটা বলছে? উকিল তো ডাইরেক্টলি হ্যাঁ এটাই প্রমাণ দিছে কোর্টে যে আমি টাকা নিছি। আপনি নিছেন কি কি প্রমাণ দিছে? এটা কোনো প্রমাণ দিতে পারে নাই ওরা, মানে উকিল ওদের বলেছে এবং কোর্টে কাগজ শো করেছে একটা, ওই যে আমার যে ডিভোর্স করাইছে, খোলা তালাক করাইছে, ওই পেপারটা শো করছে যে মেয়ে খোলা তালাক দিয়ে গেছে নিজের ইচ্ছা এবং 5 লাখ টাকা কাবিন বুঝে নিছে। মিথ্যা কথা এটা। সেই উকিলের বিরুদ্ধে তো আপনি বলতে পারেন আদালতে। এবার আমি আদালতে গেছিলাম 4 তারিখে ওই জন্যই। হ্যাঁ। আমার হাজবেন্ড আমার বলতেছে মাকসুদা তুমি এভাবে আসো, আমি সারা জীবন এভাবে তোমারে রাখবো, আর তোমার তো আমি আর আদালত বিয়ে কি করব বলছেন? না। তোমার আমি, আমার হাজবেন্ড কি বুঝছি, বলছে, আদালত কি বলছেন? আদালত থেকে আমার টাইম দিছে 1 মাসের, ওই আগামী একটা ডেটে টাইম দিছে যে আগামী ডেটে আপনি যে টাকা নেন না, আর আপনার যারা এটা সাইন করছে এখানে পেপারে তাদের সাক্ষী লাগবে আমার যে 5 লাখ টাকা তারা নেয় নাই। এখন ওখানে আমার ওই ভাই বোনের সাইন লাগবে, কিন্তু আমার ভাই বোন তো এখন আর আমি মরে গেলেও আর আসবে না ওরা। এটা বিচারকের কাছে বললে বিচারকের ব্যবস্থা নেবে, উনাদেরকে ডেকে পাঠাবে, সমন জারি করবে। এটা কোনো এবার বড় হলো কথা না। আমি আমার একটা দুলাভাইয়ের কাছে ফোন দিছিলাম, দিয়ে অনেক কান্নাকাটি করছি। আমি দুলাভাই বলতেছে যে কি চাও তুমি? আমি বলতেছি দুলাভাই আপনি ওর সাথে কথা বলেন, আমার হাজবেন্ডের কথা বলছি, যে ওরা বলেন যে বিয়েটা করে নিতে আমার রাখবে, কারণ আমার কোথাও যাওয়া যায় না, আমার পরিবার, তাই আমি পরিবারের কাছে ফেরত যেতে চাই না, কারণ ওরা আমার মেরে দেবে আর নাইলে রিহাবে দিয়ে দেবে। ভাই আমি বলতে পারতেছি না, হয়তো বুঝে। বোন আমাকে শেষ করেন, আপনি বলেন আপনার লাইফ থেকে যদি শেখার কিছু থাকে কি আছে? এখন শেখার আছে এটা যে কখনো কারোর বিশ্বাস, মেনলি তো স্বামী যদি খারাপ হয়, মেয়েরা একা চলা ভালো, কিন্তু দ্বিতীয় কারোর কাছে যাওয়া ঠিক না। আর কোনো মানুষের বিশ্বাস করা ঠিক না, কারণ আমি নিজের লাইফ দিয়ে বুঝছি যে আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত বলতেছে খুবই ভালোবাসে সে আমারে, আমার জন্য সে তার কলিজা পুড়ে যাচ্ছে, সে বুঝাইতে পারতেছে না পৃথিবীর কাউকে, কিন্তু সে তার পরিবার আর আমার পরিবারের জন্য আমার বিয়ে করতে পারতেছে না। গতকালকে রাত্রেও বলতেছে তোমার পরিবারের কাছে তুমি একটা সাইন নিয়ে আসো যে তারা আর কখনো ঝামেলা করবে না এসে, তাহলে তোমার আমি আবার বিয়ে করে নেব। বোন এখন হলো আপনি যদি লাস্টলি যারা দেখতেছে তাদের জন্য এখন ভাই আমি না খেয়ে আছি, আমি কালকে দুপুরে ভাত খাইছি আমার বাচ্চাটারে নিয়ে, আর এখন আমি কোনো ভাত খাই নাই ভাই, আমি রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই, এবং এই যে এখন বিকেল হয়ে গেছে আমি আর আমার বাচ্চা কিন্তু এখনো না খেয়ে আছি, কারণ আমার সাহায্য করার কেউ নেই। এতদিন আমার এক একজন সাহায্য করছে সেটা আমি খাচ্ছি। এখন আমি যে বাসাটায় আছি আমি বাসা ভাড়াও দিতে পারি নাই। যারা দেখতেছে তাদের কাছে কি আপনি চাকরি বা এবং কিছুর যারা জন্য চান? দেখতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি জেনে বুঝে, আমি জানি এই কাজটা অনেক খারাপ, যে কাজটা আমি ঘৃণা করতাম সেই কাজটা আমি করে ফেলেছি আমার জীবনে, ভুল করে হোক কিংবা মানে পাগল হয়ে গেছিলাম, হয়তো আমি বাঁচতে চাচ্ছিলাম একটু ভালোভাবে, এই জন্য আমি এই পথ ধরছিলাম, কিন্তু এই পশায় এসে আমি পুরো ধ্বংস হয়ে গেছি। এখন সাগরের মাঝখানে পড়ে গেছি। এখন কেউ যদি মানে আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমার ঘর ভাড়া দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি সেলাই কাজ জানি, মেশিনের কাজ জানি, ঘরে বসে আমি করতে পারি এগুলা, তো কেউ যদি আমার একটু সাহায্য করতো, তো আমি মানে আমার বাচ্চা নিয়ে খাওয়ার ব্যবস্থাটা করতে পারতাম, আর একটু থাকার, আমার থাকার জায়গা অনেক, খাওয়ার কিছু নেই। আপনার মোবাইল নম্বর বলতে চাইলে বলতে পারেন। কেউ যদি আমাকে সাহায্য করেন তো আমার মোবাইল নাম্বার হলো 01806850692। আবার বলেন। 01806850692। আমি বোন এটা শেষ নগদ করি, করা আছে। আমি বোন শেষ করি, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ভুলের পরে ভুল আপনার জীবনে করছি ভাই, কিন্তু তারপরে যদি আমার এই হাজবেন্ডরা কেউ একটু অনুরোধ করতো, উনি আবার আমার এগুলো ঠিক করে নিত না। আমি নিজেই চাই না ওনার ঘরে আরেকটা বউ আছে, বাচ্চা আছে,
আপনি আরেকজনের ঘর কেন ভাঙবেন? আমি নিজেই চাই না যে আমি আমি আপনার ভাই হিসেবে বলবো আমি করছে, চাই না। কিন্তু উনি আমার বলছে যে মাকসুদা আমি আমি বেটার আমি মনে করি নিজের মতো করে কাজ করেন, নিজের মতো করে থাকেন, নিজের মতো করে বাচ্চাটার মানুষ মানে করেন। আমি শেষ। ওইটুকু বাঁচবো যে ওইটুকু বাঁচাতে আমার ব্যবস্থা নেই দেখে আমি চাচ্ছিলাম যে উনি যদি আমার ফিরায় নি আমার মানে শুধু বাঁচার লাইনটা করে দিত আমার। নিশ্চয়ই এখানে যারা দেখতেছে কোটি মানুষের মধ্যে কেউ না কেউ আপনাকে চাকরির জন্য হেল্প করবে, ফোন করবেই। তো আরো অনেক অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমি বলতে পারি নাই ভাই। আমি অনেক নির্যাতনে আছি, অনেক কষ্ট করছি আমার এই জীবন। আমি শুধু বাঁচতে চাইছিলাম একটু, মানে অনেকবার মরণের চেষ্টা করছিলাম ওই ঘরে। আমি শুধু বাঁচার জন্য আমি এর হাতটা ধরছিলাম ভাই। এবং ইনি আর ইনার মা বলছিল, আমার এই হাজবেন্ড, দ্বিতীয় হাজবেন্ড আর ওনার মা বলছিল যে উনি অনেক নির্যাতিত ওনার ওই বউ নিয়ে, তথাপি আমার ওনারা সবাই মেনে নেবে। এই ভরসায় আমি তার সাথে সত্যি বিয়েটা করছিলাম। যদি জানতাম যে আসলে আমার কখনো ওরা এরকম ভালোভাবে ই করবে না, তাহলে আমি করতাম না ভাইয়া। আমি তো বিশ্বাস করে করছিলাম। আর এখনো বলতিছে যে তুমি তোমার পরিবারের কাছে সাইন নিয়ে আসো একটা পেপারসে, যে ওরা কখনো এসে ঝামেলা করবে না, তাহলে তোমার আমি আবার বিয়ে করে নেব। আন্ডারস্টুড। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা মেয়ে মনে করে কিংবা বোন মনে করে, অসহায় একটা মেয়ে মনে করে আমার ক্ষমা করে দিয়ে আমার কেউ সাহায্য করুন। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। এই ভিডিওটা যেন আমার পরিবার, আমার হাজবেন্ড, ওরা সবাই দেখতে পারে। আমার জীবনটা নষ্ট হয়েছে শুধু হয়তো আমি একজনটা বিশ্বাস করছিলাম তাই, কিন্তু আমার প্রথম লাইফটা আমার পরিবারের জন্য নষ্ট হয়েছে, দ্বিতীয় লাইফটা আমার এই হাজবেন্ড আর আমার পরিবার দুই পক্ষের জন্য আমার নষ্ট হয়ে গেছে। আমি শুধু একটু বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি এখন পলাতক অবস্থায় আছি। আপনারা আমার একটু সাহায্য করুন আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন একটু। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমি শেষে এটা বলতে চাই, এই পুরো গল্পটা শুনে আমার মনে হয়েছে যে একটা মেয়ের যদি স্বামী খারাপ পড়ে আসলে ভাই আমার অনেক স্বর্ণের জিনিস ছিল, আমি ঘুমায় থাকতাম, আর আমার কিছু হাতের চুড়িগুলো খুলে নিয়ে যে বিক্রি করে নেশা করেছে।